একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে হাজির হয়েছি, ইতিহাস দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়, নেপোলিয়ন বোনাপার্ট ও তার মহাদেশীয় ব্যবস্থা। উপস্থাপনায় আছি আমি সোহেল রানা, প্রভাষক, ইতিহাস বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। আজকে পাঠ শেষে আমরা যা শিখব, নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে ধারণা লাভ করব, মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে জানব এবং মহাদেশীয় ব্যবস্থার প্রভাব সম্পর্কে ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থীরা, নেপোলিয়ন বোনাপার্ট ইতিহাসের বিখ্যাত কয়েকজন দিগ্বিজয়ীর নাম বলতে গেলে অবশ্যই শুরুতে একজনের নাম চলে আসবে, যিনি নেপোলিয়ন বোনাপার্ট। আলেকজান্ডার দ্য গ্রেটের পরেই যার নাম, শূন্য থেকে শুরু হয়ে সম্রাট হওয়া, রহস্যময় ঘটনার সম্মুখীন হওয়া এবং সম্রাট জীবন থেকে এক নির্জন দ্বীপে নির্বাসিত হয়ে মারা যাওয়া, এই সবই নেপোলিয়ন এর জীবনের ঘটনা। এই লেখাটি তাকে নিয়েই, যদিও ছোট একটি লেখায় সংক্ষিপ্তভাবে নেপোলিয়নের জীবনী আটানো সম্ভবপর না, তাও একটি ছোট প্রচেষ্টা মাত্র। নেপোলিয়ন বোনাপার্ট 1769 সালের 15 আগস্ট এদিন নেপোলিয়নের জন্ম হয় কর্সিকা দ্বীপে। ফ্লোরেন্স এর সমৃদ্ধ ট্র্যাডিশনওয়ালা এক ইতালীয় পরিবারে তার জন্ম, যদিও তারা বাস করতেন ফ্রান্সে, বাবা কার্লো আর মা মারিয়া। তার নামের ফরাসি উচ্চারণ কিন্তু নাপোলেও বোনাপার্ট। ফ্রেঞ্চ তার মাতৃভাষা ছিল না কখনো, জীবনেও ঠিক বানানে ফ্রেঞ্চ লিখতে পারেননি, কথা বলতেন ফ্রান্সে, তবে তাতে থাকত কর্সিকার টান। সারা বিশ্ব তাকে ফ্রেঞ্চ হিসেবে চিনলেও বিশুদ্ধ ফ্রেঞ্চ তিনি নন। ছোট থেকেই খুব মেধাবী ছিলেন তিনি, তুখোড় ছিলেন অঙ্কে, আর অগাধ জ্ঞান ছিল ভূগোল আর ইতিহাস বিষয়ে। মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট এর অভিযান তাকে বারবার আকর্ষণ করে। তিনি স্বপ্ন দেখতেন দিগ্বিজয়ী হবেন আলেকজান্ডারের মতোই। ছবিতে আমরা নেপোলিয়নকে দেখতে পেলাম। 1785-তে গ্র্যাজুয়েশন শেষ করলেন নেপোলিয়ন, আর্মিতে হলেন সেকেন্ড লেফটেন্যান্ট। ফ্রেঞ্চ রেভলিউশন যখন চলছিল সে সময় তিনি ছিলেন প্যারিসে। 1792-তে হয়ে গেলেন আর্মির ক্যাপ্টেন। পরের 6 বছরে আর্মির হয়ে অনেক অভিযানের তিনি অংশ নিয়েছেন। তার যুদ্ধের স্ট্র্যাটেজির কারণে তিনি খুবই বিখ্যাত হন, তবে এর মাঝে তিনি একবার গৃহবন্দী হয়েছিলেন, আবার স্পাইয়ের কাজও করেছেন। তার রাজত্বকালেই ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিধর হিসেবে আবির্ভূত হয়েছে। তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়ন বলেছিলেন, আমার জন্য ফ্রান্স যতটা প্রয়োজন তার চেয়ে বেশি ফ্রান্সের আমাকে প্রয়োজন। তিনি ফ্রান্সে সামরিক প্রশিক্ষণ নেন এবং প্রথম ফ্রান্স প্রজাতন্ত্রে বেড়ে ওঠেন। 1799 সালে সামরিক ক্ষমতা বলে ফ্রান্সের প্রথম কাউন্সিল পদে অধিষ্ঠিত হন। 5 বছর পরই 1804 সালে ফ্রান্সের সিনেট নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে এবং তিনি সম্রাট হয়ে ফ্রান্সের উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ফ্রান্স যেন বিশ্বের একটি সমৃদ্ধশালী, একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, সে চেষ্টা তিনি করেছেন। তারই ধারাবাহিকতায় প্রথমেই তিনি যে কাজটি করতে সক্ষম হয়েছেন বা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বুঝেছিলেন
যে সমুদ্রের রানী ইংল্যান্ডকে যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়, ইংল্যান্ডকে হাতে মারা সম্ভব নয় জেনে নেপোলিয়ন তাকে ভাতে মারার ব্যবস্থা করেন। অর্থাৎ তিনি ইংল্যান্ডের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করেন। নেপোলিয়ন ইংল্যান্ডকে পর্যদস্ত করার জন্য যে অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন তাকেই ইতিহাসে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম বলা হয়। মহাদেশীয় ব্যবস্থা। মহাদেশীয় ব্যবস্থার মূল কথা হল ইউরোপের কোনো বন্দরে ইংল্যান্ডের কোনো জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো দেশ ইংল্যান্ডের কোনো পণ্য আমদানি করতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে নেপোলিয়ন কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে এই ব্যবস্থায় স্থির হয়। নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের কিছু বিশেষ উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যগুলো আমি তোমাদের সম্মুখে বলছি। ইংল্যান্ডের শিল্প ও বাণিজ্যকে ধ্বংস করা। নেপোলিয়ন বুঝেছিলেন ইংল্যান্ডের অর্থনৈতিক ক্ষমতার মূল উৎস হচ্ছে শিল্প ও বৈদেশিক বাণিজ্য। ইংল্যান্ড তার বিভিন্ন উপনিবেশ থেকে কাঁচামাল আমদানি করত ও ইংল্যান্ডের কারখানায় তৈরি সামগ্রী বিভিন্ন দেশে বিক্রি করত। তো নেপোলিয়ন ইংল্যান্ডের আমদানি রপ্তানি বন্ধ করে শিল্প ও বাণিজ্যকে ধ্বংস করার জন্য মূলত মহাদেশীয় ব্যবস্থা ঘোষণা করেছিলেন। ফ্রান্সের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা। নেপোলিয়নের উদ্দেশ্য ছিল যে মহাদেশীয় ব্যবস্থার ফলে ইংল্যান্ড ইউরোপে তার বাজার হারালে ফ্রান্স তা দখল করবে, ফলে ফ্রান্স অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। মহাদেশীয় ব্যবস্থার প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, নেপোলিয়ন তার যে ইচ্ছা তথা মহাদেশীয় ব্যবস্থা প্রণয়ন করার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমি এখন তোমাদের সামনে একে একে তা পেশ করছি। বার্লিন ডিক্রি। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করার জন্য 1806 খ্রিস্টাব্দের 11 নভেম্বর নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করেন। এতে বলা হয় যে ফ্রান্স বা তার মিত্র নিরপেক্ষ দেশের বন্দরে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি থেকে আসা জাহাজকে ঢুকতে দেওয়া হবে না। ইংল্যান্ডের কোনো জিনিসপত্র অন্য দেশের জাহাজ মারফত আনা হলেও তা বাজেয়াপ্ত করা হবে। এর পরের পদক্ষেপ হচ্ছে অর্ডার্স ইন কাউন্সিল, যেটা ইংল্যান্ড করেছিলেন। ইংল্যান্ডের মন্ত্রিসভা বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ফ্রান্সের বিরুদ্ধে ব্রিটিশ পণ্যের অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে 1807 খ্রিস্টাব্দে। ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে ইংল্যান্ডও ওই জাহাজ ও মালপত্র বাজেয়াপ্ত করবে। যদি নিরপেক্ষ কোনো দেশের জাহাজকে নিতান্তই ফ্রান্সে যেতে হয় তবে তাকে ইংল্যান্ডের কোনো বন্দরে এসে নির্দিষ্ট ফি দিয়ে লাইসেন্স নেওয়ার পর যেতে হবে। এই ব্যবস্থা বা অর্ডার্স ইন কাউন্সিলের পরেই আমরা দেখতে পারবো যে নেপোলিয়ন বোনাপার্ট নতুন আরেকটি ডিক্রি বা আদেশ জারি করেন, যেটাকে বলা হচ্ছে মিলান ডিক্রি। তো ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিলের প্রত্যুত্তরে 1807 খ্রিস্টাব্দেই নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন এবং এতে যা বলা হয়েছে তা হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মানচিত্র কোনো জাহাজ অর্ডার্স ইন কাউন্সিল অনুসারে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নিলে তা বাজেয়াপ্ত হবে। ওয়ারশো ডিক্রি ও ফন্টেনব্লু ডিক্রি। নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে আরও দুটো ডিক্রি জারি করেন। এতে বলা হয় যে নির্দেশ অমান্য করলে বাজেয়াপ্ত করা দ্রব্য সামগ্রীতে
প্রকাশ্যে আগুন লাগানো হবে। মহাদেশীয় ব্যবস্থা সফল করার জন্য নেপোলিয়ন আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। নেপোলিয়ন যেমন প্রাশিয়া 1806, রাশিয়া 1807 ও অস্ট্রিয়া 1809 যেটা সম্রাটকে বাধ্য করেছিলেন এ সমস্ত নির্দেশ মেনে চলতে। ওলন্দাজ বণিকরা এই ব্যবস্থা মানতে না চাইলে নেপোলিয়ন তাদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠান। পোপ কোনো পক্ষে না গিয়ে নিরপেক্ষ থাকার কথা বললে নেপোলিয়ন পোপকে বন্দী করেন। এই ব্যবস্থা সফল করার জন্য নেপোলিয়ন পর্তুগাল ও স্পেন দখল করেন। সুইডেন এই ব্যবস্থা না মানতে চাইলে মিত্ররাষ্ট্রীয় রাশিয়া যার প্রথম আলেকজান্ডার সুইডেন আক্রমণ করে তাকে এই ব্যবস্থা মানতে বাধ্য করতে প্ররোচিত করেন। এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল মূলত ফ্রান্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী তৎকালীন সময়ে ইংল্যান্ডকে পর্যদস্ত করা তথা ফ্রান্সকে এই মহাদেশে এই বিশ্বে অত্যন্ত শক্তিধর রাষ্ট্র হিসেবে পর্যবসিত করা। কিন্তু আমরা একটা সময় দেখব যে তার এই মহাদেশের ব্যবস্থা একটা সময় মুখ থুবড়ে পড়ে তথা ব্যর্থ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সম্রাট নেপোলিয়ন কর্তৃক যে মহাদেশীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেটি কেন ব্যর্থ হয় বা ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করব। মূলত একটি ব্যবস্থা বা মহাদেশব্যাপী ইংল্যান্ডকে পর্যস্ত করার জন্য নেপোলিয়ন যে মহাদেশের ব্যবস্থা গ্রহণ করেছিলেন এটা ছিল অনেকটা একটা অসম্ভব ব্যাপার। এই ব্যবস্থা অনুসরণ করে প্রতিটি দেশকে যে অসংখ্য চাপ সহ্য করতে হবে এটা তারা আশা করা হয়নি। ফ্রান্সের পক্ষে একটি শক্তিশালী নৌবহর বা সেনাবাহিনী ছাড়া বিশাল সমুদ্র নিয়ন্ত্রণ করা ছিল একটি অসম্ভব ব্যাপার। যুদ্ধ শুধুমাত্র স্থলভাগে হয়নি, জলভাগে হয়েছে। আর সুপ্রিমেসি অব দ্য সি বা সাগরের রাজত্ব যারা করবে তারা বিশ্বের রাজত্ব করবে বলে একটা কথা আছে। সেক্ষেত্রে আমরা ফ্রান্সকে দেখব যে ইংল্যান্ডের মতো এত শক্তিশালী নৌবহর নৌ সেনাবাহিনী তাদের ছিল না। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে কারখানাগুলিতে উন্নত মানের বিভিন্ন পণ্যাদি উৎপাদিত হতো এবং ইউরোপের বাজারে ওইসব পণ্যের চাহিদাও ছিল ব্যাপক। ইংল্যান্ডের উল ও তুলা দ্বারা প্রস্তুত দ্রব্যাদি চা, কফি, চিনির একচেটিয়া ব্যবসা করত। ফ্রান্সের মতো শিল্পে অনুন্নত একটি দেশের পক্ষে ওই চাহিদা মেটানো সম্ভব ছিল না। মূলত ফ্রান্সের ভেতরই আমরা দেখব যে এই সমস্ত দ্রব্যের চাহিদা পূরণ করা ফ্রান্সের পক্ষে তথা নেপোলিয়নের পক্ষে সম্ভব ছিল না। সেক্ষেত্রে যেখানে নেপোলিয়নই বাধ্য হয়েছেন একটা সময় শেষের দিকে দেখব যে ইংল্যান্ড থেকে মোটা কাপড় ক্রয় করতে, সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশ তার এই আদেশ নির্দেশ মেনে চলবে সেটা আশা করা যায় না। সুতরাং এই সমস্ত কারণে বিশেষ করে শিল্প পণ্য তাদের এত বেশি উন্নত ছিল এবং এত বেশি সস্তা ছিল যে ফ্রান্সের পক্ষে সেরকম পণ্য ওই দামে প্রদান করা সম্ভব ছিল না। যে কারণে আমরা একটা সময় এসে দেখব যে নেপোলিয়ন যে মহাদেশব্যাপী ইংল্যান্ডের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা মুখ থুবড়ে পড়ে তথা ব্যর্থতায় পর্যবসিত হয়। নেপোলিয়ন তাই ইউরোপবাসীকে কফির বদলে চাকরি এবং আখের চিনির বদলে বিটের চিনি প্রভৃতি বিকল্পের উপর নির্ভর করার পরামর্শ দেন।
ইউরোপের মানুষ উচ্চ মূল্যে ফরাসি দ্রব্যাদি কিনতে বাধ্য হয়। এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং এইসব দেশের জনগণ নেপোলিয়নের প্রতি অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে। যে কারণে আমরা দেখব যে নেপোলিয়ন কর্তৃক প্রণীত এই ব্যবস্থা তারা মেনে চলতে একটা সময় আগ্রহী হয়ে ওঠেননি। ফরাসি জনগণের অবস্থাও চরমে পৌঁছায়। তারা নেপোলিয়নের প্রতি আস্থা হারিয়ে ফেলে, এমনকি তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত শুরু করে এই মহাদেশব্যাপী এই মহাদেশের ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম চালু করার কারণে। ইউরোপের বিভিন্ন দেশ এমনকি ফ্রান্সেও ইংল্যান্ডজাত পণ্যাদির ব্যাপক চোরাচালান শুরু হয়, যা বন্ধ করার শক্তি নেপোলিয়নের ছিল না। নেপোলিয়নের এই ব্যবস্থার অসারতা উপলব্ধি করে এবং ইংল্যান্ড থেকে মাল আমদানিকারকদের অর্থের বিনিময়ে গোপনে লাইসেন্স দিতে শুরু করে। তিনি নিজে সেনাদলের ব্যবহারের জন্য 50,000 কোট ও জুতো ইংল্যান্ড থেকে আমদানি করেন। শেষ পর্যন্ত আমরা দেখব যে এই ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে। যেহেতু ইংল্যান্ড ছিল একটি শক্তিশালী, সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সেনাবাহিনীর দিক দিয়ে সব দিক থেকেই, সুতরাং ইংল্যান্ডের সাথে ফ্রান্স, নব্য প্রতিষ্ঠিত একটি ফ্রান্স তথা নেপোলিয়ন কর্তৃক প্রণীত এই ব্যবস্থা সফল হওয়া মোটেই সম্ভব ছিল না। মহাদেশীয় ব্যবস্থার কারণে ইউরোপীয় বাণিজ্য ব্যাপকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। 1810 সালে মাত্র 428টির মধ্যে আমরা দেখব যে একটি দুটি চিনির মিল হামবুর্গে চলতে দেখা যায়, যার ফলে আমরা দেখব যে ইউরোপীয় বাণিজ্য ব্যাপকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এটা তারই অন্যতম একটি প্রমাণ। এই মহাদেশীয় ব্যবস্থা বাস্তবায়নের জন্য নেপোলিয়নকে অনেক দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল। তার মধ্যে রাশিয়া, স্পেন, হল্যান্ড হল উল্লেখযোগ্য। এই পরিকল্পনা ছিল নেপোলিয়ন এবং রোমের পোপের সঙ্গে সংগ্রামের মূল কারণ। ফলস্বরূপ এই সমস্ত দেশগুলি তার মারাত্মক শত্রুর দেশে পরিণত হয়েছিল। যে কারণে এই সমস্ত দেশের সহযোগিতা তো তিনি পাননি, বরং তারা সবসময় তাকে আরো বেশি অসহযোগিতা করেছে, যে জন্য মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। নেপোলিয়নও ধীরে ধীরে জনগণের সহানুভূতি হারিয়ে ফেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যন্ত দেখব যে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হয়। হ্যাজেন লিখেছেন যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ছিল নেপোলিয়নের জীবনের সবচেয়ে বড় ভুল। এছাড়াও লজ বলেন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ছিল একজন কূটনীতিক হিসেবে নেপোলিয়নের ব্যর্থতার সর্বাপেক্ষা বড় প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করলাম, সম্রাট নেপোলিয়ন এবং তার মহাদেশীয় ব্যবস্থা। সম্রাট নেপোলিয়ন একজন সামান্য সৈনিক থেকে কিভাবে আধুনিক ফ্রান্সের প্রতিষ্ঠাতা হয়েছিলেন, যাকে বলা হয় ফ্রান্সের শিশু, রেভলিউশন অফ প্রফিট অফ রেভলিউশন। তো তিনি তার প্রচেষ্টার অভাব ছিল না, যদিও তিনি ব্যর্থ হন, তার সদিচ্ছা ছিল। ব্যর্থতার পেছনে আমরা একটু আগে দেখলাম নানাবিধ কারণ ছিল। হয়তো তিনি ব্যর্থ হয়েছেন সেটা, তবে তিনি তার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছিলেন। সেটা শুধুমাত্র ফ্রান্সের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য। ফ্রান্স যেন বিশ্বে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক,
সাংস্কৃতিক, সামাজিক সর্বক্ষেত্রে সেই প্রচেষ্টা তিনি করেছেন। হয়তোবা তিনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার পেছনের কারণগুলো আমরা দেখেছি, তো সেটা হতেই পারে। তবে তিনি চেষ্টা চালিয়েছিলেন যে তার রাষ্ট্রকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া, বিশ্বে একটি আধুনিক উন্নতশীল রাষ্ট্রে পরিণত করা। তো তার প্রচেষ্টার কমতি ছিল না। তো এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়, তাকে নানা দেশের সাথে যুদ্ধ করতে হয়েছে। অবশেষে আমরা দেখব তাকে দুইবার দ্বীপে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসনে যেতে হয়েছে। সবই তিনি করেছেন ফ্রান্সের জন্য, ফ্রান্সের দেশের জন্য, জনগণের জন্য। তো আজকে এ পর্যন্তই। যে বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের যদি একটু উপকৃত হয় সেটাই আমার জন্য, আমার পরিশ্রম সার্থক হবে। তোমরা যে যেখানে আছো দেশের এই পরিস্থিতিতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।